বাংলাদেশ মানেই যেন অধারাবাহিকতার একটা চূড়ান্ত রোগ। বাংলাদেশ মানেই যেন বাংলাদেশের ব্যাটারদের অধারাবাহিক পারফরমেন্সের একটা চূড়ান্ত লেভেলের ব্যর্থতা। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে যার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই ব্যাটিং অধারাবাহিকতা। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার বলেন এবং লোয়ার মিডল অর্ডার বলেন, সবাই যেন ছিল ঝাপসা অন্ধকারে ঢাকা। মিরপুরে বৃষ্টি হওয়া পর্যন্ত 50 রানে 3 উইকেট। বৃষ্টির পর যখন মাঠ শুকিয়ে গেল, গ্যালারি যখন ভর্তি হয়ে গেল, তখন বাংলাদেশের একের পর এক উইকেট ব্যর্থতায় আমরা চোখে পড়লো ব্যাটসম্যানদের ব্যর্থতা, ব্যাটসম্যানদের মাথা নুয়ে পড়ার মতো একটা অবস্থা। যেন ব্যাটসম্যানরা ব্যাটিং করতে ভুলে গেছে, ব্যাটসম্যানদের যেন একটা অচেনা রূপ। আমরা চট্টগ্রামে ব্যাটসম্যানদের যে একটা দৃঢ় ব্যাটিং দেখলাম, ভালো উইকেট পেলে, ট্রু উইকেট পেলে ব্যাটসম্যানদের যে ব্যাটের স্ট্রোক দেখলাম, সবাই বলা হচ্ছিল বাংলাদেশের টি-টোয়েন্টিতে একটা নতুন রূপ দেখবে। কিন্তু দ্বিতীয় বা টি-টোয়েন্টি বা তৃতীয় টি-টোয়েন্টিতে এসে বাংলাদেশের ব্যাটাররা সে আগের চেহারায় ফিরে গেল। কারণ মিরপুরের স্লো উইকেট ধসতে পারেন অনেকেই, কিন্তু তারপরেও যে উইকেটটা মিরপুরে ছিল খারাপ ছিল না। কারণ এই উইকেটেও ভালো রান করা যেত যদি ব্যাটসম্যানরা সুন্দরভাবে ধৈর্য ধরে খেলতেন। দেখেন টপ অর্ডার ব্যাটের যদি আপনারা উইকেটগুলো দেখেন, সেখানে সাইফ হাসান এমন ভঙ্গিতে আউট হইল যেন তিনি 200 রান তাড়া করার জন্য নামছে, তাকে ছক্কা মারতেই হবে মিরপুরের মাঠে। সেটা আর দরকার নাই, আগে রান চাই তার। এই সাইফ হাসান লাস্ট 8 ম্যাচে কোনো রান করতে পারেনি। 9 ম্যাচে একটা 50 আছে, তা আফগানিস্তানের সাথে। 10ম ম্যাচে এসেও তিনি ব্যর্থ। তানজিদ তামিম এমনভাবে ক্লিন বোল্ড হয়ে গেল, মনে হয় বলটা তার চোখ দিয়ে দেখা যায়নি, তিনি বল দেখেনি, তিনি জাস্ট ব্যাটিং শ্যাডো করছে, বল মাঝখান দিয়ে ঢুকে গেছে। ইমন আসলো, বলটা প্রথম বল একটু দেখতেও তো পারতো যে একটু থাকেই মিরপুরের উইকেট। আমি আবারও বলছি, মিরপুরের উইকেট। ব্যাটসম্যানদের তো মাথার মধ্যে এই জিনিসটা ঢোকা দরকার যে আমরা মিরপুরের উইকেট খেলতেছি, আমরা চিটাগং বা সিলেটের উইকেটে খেলতেছি না যে আমাদের ব্যাটে বল অনায়াসে আসবে, আমরা খুব সুন্দরভাবে মারবো, সুন্দরভাবে রান তুলবো। সেখানটা ইমন না দেখেই যেন বল স্ক্রু করতে গিয়ে তিনি একদম নাটবল্টু টাইট করে চলে গেল। এরপর বৃষ্টি আসলো, বৃষ্টির পর যখন গ্যালারি ভর্তি হয়ে গেল, তখন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যেন সেই ঝড়ের মধ্যে কালবৈশাখী ঝড়ের মতো উড়ে চলে গেল। যেখানে তাম, লিটন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মাহাদি হাসান, রিশাদ হোসেন, সাইফুদ্দিন একের পর এক ভেঙে চুরে তছনছ হয়ে গেল বাংলাদেশের স্ট্রং মিডল অর্ডার এবং টপ লোয়ার মিডল অর্ডার। কারণ এই উইকেটে ব্যাটসম্যানরা যদি সিঙ্গেলের উপর ডিপেন্ড থাকতো, দুইয়ের উপর ডিপেন্ড থাকতো এবং খারাপ বলকে বাউন্ডারি ছাড়া করতো, তাহলে বাংলাদেশের রানটা 130 থেকে 35 হইতো। যদি 130 থেকে 35 রান বাংলাদেশের হয়ে যেত, তাহলে নিউজিল্যান্ড এই ম্যাচটা জিততে পারতো না। কারণ এই উইকেটে লিটনরা যখনই দেখছে বৃষ্টির পর ওভার কাটেল হয়ে গেছে, 15 ওভারের ম্যাচ, লিটনরা অলরেডি 6 ওভার খেলে ফেলছে, ঠিক সেই মুহূর্তে লিটন, হৃদয় সবাই ছিল বাউন্ডারির আশায়। এবং বাউন্ডারির আশায় থাকতে থাকতে নিউজিল্যান্ডের বোলাররা ঠিক ওই জায়গাটায় যখন ধরে ফেলছে তাদের দুর্বলতা যে বাংলাদেশের ব্যাটারদের বাউন্ডারি দেওয়া যাবে না, তখনই তারা এলোপাতাড়ি শট খেলে সুন্দরভাবে নিজের উইকেটটা বিলাই দিছে। এবং নিউজিল্যান্ডও শুরুর দিকে যখন এসে দেখলো যে উইকেটে রান আসতেছে না, ভালোভাবে বল ব্যাটে আসতেছে না, যখন তাদের 4টা উইকেট চলে গেল, তখন তারা সাবধানী ব্যাটিং করা শুরু করে দিচ্ছে। কারণ বলে বলে রান, এখানে তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলেই মিরপুরের উইকেটে বিপদ আছে। যে তাড়াহুড়ার কারণেই বাংলাদেশের ব্যাটাররা আজকে খেয়ে হারাইছে, নিজেদের উইকেটগুলোকে বিলাই দিয়ে আসছে। বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল খেলা শেষে তিনি একটা প্রশ্নের উত্তরে বলে দিল যে আমাদের ব্যাটিংটার জন্যই আমরা ম্যাচটা হারছি, যদি আমরা 20 থেকে 30টা রান আর একটু করতে পারতাম, তাহলে আমরা হয়তো এই ম্যাচটা জিততে পারতাম। কারণ শরীফুল যেভাবে বল করছে, আগুন ঝরা পেস দেখাইছে এই উইকেটে, 16 একটা উইকেট। তারপরও যেভাবে স্টার্টিংটা মোমেন্টামটা ধরে দিছিল, এই শরীফুলের জায়গায় যদি আর একজন শরীফুল দাঁড়া যাইত, আই মিন আপনারা যদি রিপন মণ্ডল বা আমাদের রিশাদ হোসেন বা মাহাদি হাসান এরা যদি দাঁড়ায় যেত, সাইফুদ্দিন ব্যাটিং বোলিং অলরাউন্ডার তিনি যদি দাঁড়ায় যেত, তাহলে হয়তো নিউজিল্যান্ডের জন্য খুব টাফ হইতো জেতাটা। কিন্তু শরীফুলের মতো করে আর কেউ দাঁড়াইতে পারে নাই। তবে একটা কথা আপনাদের বলতে চাই, আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের কোয়ালিটিফুল স্পিনার কোথায়, যে আমরা স্পিন উইকেটের উপর ডিপেন্ড করব। কারণ রিশাদ হোসেন উঠতি স্পিনার, কখনো ফর্ম বাড়ায়, কখনো আবার ভালো ব্যাটিং করে। মাহাদি হাসান সেই 8-10 বছর ধরে ক্রিকেট খেলতেছে, তারপরও তার স্পিনে আমি ভরসা পাই না। আপনারা পান কিনা জানি না, তবে তার স্পিন আমার কাছে ঝড়ে বক পড়ার মতো। কখনো তিনি ভালো উইকেট পায়, আবার কখনো তিনি খেয়ে হারায় ফেলে, যেটা আজকে হয়েছে। আজকে যেমন টাইট একটা ওভার করতে পারতো, আজকে যদি ম্যাচটা জেতাইতে পারতো রিশাদ এবং আমাদের মাহাদি হাসান, তাহলে আমি মনে করতাম যে বাংলাদেশে কোয়ালিটিফুল স্পিনার আছে। কিন্তু বাংলাদেশের কোয়ালিটিফুল স্পিনার শুধুমাত্র ওই সাকিব আল হাসানই ছিল, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো সেইখানটায় বাংলাদেশ পুরো ধরা খেয়ে গেছে। আর মিরপুরের স্লো উইকেট
এমনভাবে বাংলাদেশের সামনে প্রেজেন্ট হইল, বৃষ্টির পর বাংলাদেশের ব্যাটাররা যেন অচেনা রূপ ধারণ করলো। সেখানেই যেন ম্যাচটা হেরে বসে থাকলো বাংলাদেশ 103 রানে অল আউট। নিউজিল্যান্ড জিনিসটাকে ধরতে পেরে খুব দেখে শুনে বুঝেই ম্যাচটাকে বের করে নিল। বাংলাদেশ আজকের ম্যাচের হারের কারণ শুধুমাত্র লিটন, হৃদয়দের অধারাবাহিক ব্যাটিং, অধারাবাহিক পারফরম্যান্স এবং ম্যাচ সিচুয়েশন বুঝতে না পারা ব্যাটিং, পিচ বা উইকেট না বুঝতে পারা ব্যাটিং। যদি তারা বুঝতে পারতো, তারা সিঙ্গেল বা ডাবল বা ট্রিপল এর উপর একটু ডিপেন্ড করতে পারতো, তাহলে রান হয়তো 130 বা 125 হলেও ম্যাচটা অন্ততপক্ষে নিউজিল্যান্ডের দিকে গড়াইতো না।